যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে ৩৮টি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা, যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, তোগো, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, জাম্বিয়া, জিম্বাবুয়ের মতো দেশগুলো, যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, দারিদ্র্য এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত। বুঝুন অবস্থাটা। ইউনূস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না, তারা আমাদের কাছে আসবে। এই তো আসছে। বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে $15,000 পর্যন্ত জমানো দিতে হবে বা বাধ্যতামূলক করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 18,35,000 টাকা, এবং এটি ফেরতযোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে। এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র 3টি নির্দিষ্ট বিমানবন্দর, বোস্টন লোগান, জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে, যা বাংলাদেশিদের প্রতি গভীর অবিশ্বাসের প্রকাশ। লজ্জার বিষয় হলো এই তালিকায় পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই, যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরো ভয়াবহ করে তোলে। এই নীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল, যা দেশকে অর্থনৈতিক ধস, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। এই ভিসা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে, যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণের কঠোরতার অংশ। গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। প্রথমে 6টি, তারপর 7টি, এখন বাংলাদেশ সহ 25টি নতুন দেশ যুক্ত করে মোট 38টি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। এই দেশগুলোর নাগরিকদের B1, B2 ভিসার জন্য $5,000 থেকে $15,000 বন্ড জমা দিতে হবে, যা সাক্ষাৎকারের সময় নির্ধারিত হবে এবং I-352 ফর্ম ও PayGov প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াজাত হবে। এটি কোনো নিশ্চয়তা দেয় না যে বন্ড দিলেই আপনি ভিসা পাবেন, প্রত্যাখ্যান হলে বা শর্ত পালন করলে ফেরত আসবে। এছাড়া সশরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক মিডিয়ার ইতিহাস এবং পরিবারের ভ্রমণ তথ্য জমা দিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন এটি ওভারস্টে অবস্থান রোধ করবে, কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের মতো দেশগুলোকে অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করছে, যারা অভিবাসন ঝুঁকি তৈরি করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের ক্ষেত্রে এই অবিশ্বাসের মূল কারণ ইউনূস সরকারের শাসন আমলে দেশের অর্থনৈতিক পতন, যা রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগকে প্রভাবিত করছে। ডলারের দর 122 টাকায় পৌঁছে যাওয়া, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক দমনের ফলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ার জন্য হিমশিম খাচ্ছে এবং দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যা মার্কিন কর্তৃপক্ষের দৃষ্টিতে ফ্লাইট রিস্ক হিসাবে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে। ইউনূসের এই সরকার, যা সাংবিধানিক ভিত্তি ছাড়াই ক্ষমতায় এসেছে, বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ব্যর্থ রাষ্ট্রের সারিতে স্থান করে দিয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং অর্থনৈতিক লুটপাটের অভিযোগ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো খারাপ অবস্থায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, বিরোধী দলের দমন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মিডিয়া সেন্সরশিপ এবং নির্বাচনহীন শাসনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি অবিশ্বস্ত, একটি ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ঠিক এই সময়ে আসা একটি স্পষ্ট সংকেত যে ওয়াশিংটন বাংলাদেশের বর্তমান শাসনকে স্বীকৃতি দেয় না এবং এর অস্থিতিশীলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে। পাকিস্তান বা আফগানিস্তানের অনুপস্থিতি এই তালিকায় এখানে গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোর অর্থনীতি এবং রাজনীতি স্থিতিশীলতার কিছু ছাপ রয়েছে, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো জিডিপি হ্রাস, বৈদেশিক মুদ্রার সংকট, রপ্তানি পতন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ইউনূসের নেতৃত্বে নির্বাচনের প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে, যা দেশকে গভীর সংকটে ফেলেছে এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এই ভিসা নীতি শুধু ব্যক্তিগত ভ্রমণ নয়, ব্যবসা, শিক্ষা,
রেমিটেন্সের পথও বন্ধ করে দিচ্ছে, যা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর উপর বিরাট বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক কখনোই তো ভালো ছিল না। ট্রাম্প ইউনূসকে লিটল মাইক্রোক্রেডিট ম্যান বলে ব্যঙ্গ করেন, কারণ ইউনূস হিলারি ক্লিন্টনের শিবিরের লোক এবং তার নির্বাচনের ডোনার ছিলেন। এমনকি ইউনূসের ঘনিষ্ঠ জর্জ সোরাসের বিরুদ্ধে ট্রাম্প গতকালই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এমত অবস্থায় ভিসা বন্ডের পর বাংলাদেশের প্রতি আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে কিনা তা নিয়ে মানুষ কথা বলছে। অর্থনৈতিক স্যাংশন, বাণিজ্যিক চাপ। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্ক থেকে বাঁচতে ডক্টর ইউনূসকে বোয়িং কিনতে হয়েছে, ভুট্টা আমদানি করতে হয়েছে, তেল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে অত্যন্ত চড়া মূল্যে, যা বিশ্বের অন্য বাজারে কিনলে অনেক কম দামে পাওয়া যেত। সুতরাং এই ভিসা বন্ড আরোপ এর রাজনৈতিক প্রভাবটা বিশাল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে, মানে এই নীতি গ্রহণে, যা বাংলাদেশের গ্লোবাল ইমেজকে আরো নাজুক করে তুলবে। ইউনূস সরকারের অক্ষমতা এখানে স্পষ্ট। তারা দেশকে স্থিতিশীল করার পরিবর্তে অস্থিরতা বাড়িয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারী পালাচ্ছে, রপ্তানি শিল্প সংকুচিত হয়ে যাচ্ছে এবং জনগণের জীবনযাত্রা খারাপ হচ্ছে। এই তালিকায় বাংলাদেশের স্থান দেশের সার্বিক ব্যর্থতার প্রতিফলন, যেখানে অর্থনৈতিক সংস্কারের নামে শুধু দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে। ফলে বাংলাদেশি যুবকরা এখন কানাডা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার দিকে তাকাবে, কিন্তু সেখানেও একই অবিশ্বাসের ছায়া পড়তে পারে। অর্থাৎ ইউনূসের বাংলাদেশ থেকে আমেরিকায় কেউ ঢুকতে পারবে না। ঢুকতে চাইলেও তাকে নানা রকম পুলসিরাত পার হইতে হবে। ইউনূসের এই শাসন যত দীর্ঘায়িত হবে, তত বাংলাদেশ বিশ্বের নিচু তলার দেশগুলোর সঙ্গে তুলনীয় হয়ে উঠবে এবং যুক্তরাষ্ট্রের এই ভিসা বন্ড তার প্রথম বড় শাস্তি। এটি একটি ওয়েক আপ কল, কারণ বাংলাদেশে যে একটি অসাংবিধানিক শাসনের অধীনে আছে, এটার অবসান ছাড়া যে দেশের মর্যাদা ফিরে আসবে না সেটা বলে দিচ্ছে। শুধুমাত্র স্বচ্ছ নির্বাচন এবং সাংবিধানিক শাসনের মাধ্যমে বাংলাদেশ আবার বিশ্বের দরজার সামনে দাঁড়াতে পারবে। শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসের ক্ষমতা দখল বাংলাদেশকে কি কি ক্ষতি করেছে তার তালিকা তো দীর্ঘ। এই দীর্ঘ তালিকায় সর্বশেষ যোগ হলো আমেরিকার ট্রাম্প প্রশাসনের এই ভিসা বন্ড। সামনে আরো কি কি আছে অপেক্ষা করি আমরা। জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছেন, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল তিনটে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত। আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত। বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যা আমাদের ক্ষতি হোক, কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা
আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এ জেহাদিপানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তারপর তাদের ত্রিপুরা এসটিএফ এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের গায়ে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরেতে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এ একটা দল, এ একটা আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে, আচ্ছা আনসারুল্লাহ বাংলা টিম